সবার সামনে প্রান্তিকের মুখে খাবার তুলে দিল মোনালিসা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে লাইট চলে যাওয়ায় সবাই আতঙ্কে পড়ে চিৎকার করতে থাকে ঋতুজা। এরপরে কম্পাস ঋতুজাকে বলতে থাকে, প্লিজ মা, এভাবে উত্তেজিত হয়ে পড়ো না, শান্ত হও। এরকম করে উত্তেজিত হলে কি করে হবে বলো তো? তোমাকে তো আমাদের আমাদের শক্তি জোগাতে হবে। তুমি তো আমাদের শক্তির আশ্বাস, তাই না? তুমি যদি ভেঙে পড়ো তবে আমরা কি করে শক্তি পাবো বলো তো? তখনই দেখা যাবে একটি ডালা দেখা যায়। সেখানে সেখানে ঋতুজা, কম্পাস, বিহান ও প্রান্তিকের একটি একটি ফ্রেম লাগানো থাকে। আর সেখানে প্রান্তিকের বুকে ছিরি বিঁধানো থাকলে তখন সবাই অবাক হয়ে যায়। চিৎকার করে ওঠে ঋতুজা। ঋতুজা বলতে থাকে, এসব কি? এসবের মানে কি? এটা কে রেখে গেল এভাবে অন্ধকার করে? অন্ধকারের মধ্যে কে এসব রেখে গেল? কম্পাস, তুই বুঝতে পারছিস যে এটা এটা কোনো রকম কোনো আতঙ্ক নয়, এটা ডাইরেক্ট আমাদের হুমকি দিচ্ছে। তখন এ কথা শুনে কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, আমি বুঝতে পারছি যে কেউ আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে, আমাদের থ্রেট করছে। কিন্তু কে এসে এভাবে আমাদের ভয় দেখাতে চাইছে? কি চাইছে সে? এরপরে দেখা যাবে ঋতুজা বলতে থাকে, এখন কি করবি তুই? এখন কি করা উচিত আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার প্রচন্ড প্রচন্ড ভয় লাগছে। আমার মনে হচ্ছে কি যেন হয়ে যাবে। এরপরে দেখা যাবে অখিলেশ বলতে থাকে, প্লিজ ঋতু, এভাবে এভাবে ভয় পেও না। এভাবে ভয় পেলে কি করে হবে বলো? এরকম করে তুমি যদি ভয় পাও তবে বাড়ির সবাই ছোটরা ছোটরা কি করে সাহস পাবে? এরপরে প্রান্তিক বলে, আপনারা একদম একদম ঘাবড়াবেন না, একদম ভয় পাবেন না। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের পরিবারে আমি কারোর কোনো ক্ষতি হতে দেব না। এ কথা শুনে তখন ঋতুজা বলে, এখানে তো তোমাকে নিয়ে হুমকি দেওয়া হচ্ছে, এখানে তো তোমাকে শেষ করে দেওয়ার কথা বলা হচ্ছে প্রান্তিক। তোমার যদি কিছু হয়ে যায় আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমাদের পরিবারের জন্য তোমার কিছু ক্ষতি হোক আমি সেটা কখনোই চাই না। তখনই দেখা যাবে কম্পাস বলতে থাকে, হ্যাঁ প্রান্তিক বাবু, আমিও চাই না যে আমাদের জন্য আপনার কোনো ক্ষতি হোক। আপনি কেন অযথা আমাদের জন্য সাফার করবেন? আপনার জীবনের রিস্ক আছে। এ কথা শুনে মোনা বলতে থাকে, আমি বারবার বলেছি ওই কম্পাস খুব গন্ডগোলে, ওর সঙ্গে তুমি নিজের জীবনটা মিশিও না, ওর সঙ্গে নিজের জীবনটা জড়িও না। ওর সঙ্গে নিজের জীবনটা জড়ালে তবে কিন্তু হিতে বিপরীত হবে, তোমার জীবনটা একদম শেষ হয়ে যাবে। কিন্তু তুমি আমার কথা শুনোনি। এবার বুঝতে পারছো তো কত বড় বিপদে জড়িয়েছো নিজেকে? তখন এই কথা শুনে প্রান্তিক রেগে যায় আর মোনালিসাকে বকতে থাকে, বলতে থাকে, প্লিজ মোনা, এভাবে বিপদের সময় এইসব কথা বলো না। আমি আমি ওর পাশে স্বইচ্ছায় দাঁড়িয়েছি, ও তো আমাকে বলেনি ওর পাশে দাঁড়াতে। তবে কেন অযথা এরকম করে কথা বলে ওদের মনে কষ্ট দিচ্ছ? আমি ইচ্ছে করে কম্পাসের পাশে দাঁড়িয়েছি, কম্পাসকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছি। তবে কেন কেন এখানে এই কথাগুলো উঠে আসছে? এসব প্রসঙ্গ উঠে আসার মানেটা কি মোনা? আমি চাই না যে তুমি এরকম করে কথা বলো। এরপরে দেখা যাবে অরিন মোহিনীকে নিজের ঘরে নিয়ে যায়। এদিকে এদিকে সবাই মিলে বলতে থাকে, এভাবে বসে না থেকে সবাই খাবার খেতে বসে পড়ো তো। এত আতঙ্ক নিয়ে থাকলে তবে তো ওরাই তো সফল হবে। ওরা তো চাইছে যে আমরা ভয় পাই, ওরা তো আমাদের ভয় পাওয়াতে চাইছে। আমরা একদম ভয় পাবো না। আমাদের এই আনন্দটা যে নষ্ট করতে চাইছে তাদেরকে আমরা দেখিয়ে দেব আনন্দটা আমরা সম্পূর্ণ করে আমরা কোনোভাবেই আনন্দটা পণ্ডুল হতে দেব না। আমরা অবশ্যই আনন্দ করব। এ কথা শুনে তখন দেখা যাবে হঠাৎই হঠাৎই প্রান্তিকের ফোনে ফোন আসে। এদিকে এদিকে অরিন মোহিনীকে টানতে টানতে ভেতরে নিয়ে আসা। সেখানে নিয়ে এসে বলতে থাকে, এসব কি হচ্ছে মোহিনী? তুমি ওখানে কেন পার্টিসিপেট করেছো? তখনই মোহিনী বলে, তো আমি কি করবো অরিন? ওখানে সবাই আছে, আমি একা একা কোথায় থাকবো বলো তো? তখনই অরিন বলে, তুমি কেন বুঝতে পারছো না যে তোমাকে আমার সহ্য হচ্ছে না? চলে যাচ্ছ না কেন? এভাবে কেন কেন আছো তো আমার জীবনে এরকম হয়ে দাঁড়িয়ে আছো? চলে গেলেই তো পারো। তখন এ কথা শুনে মোহিনী বলে, আমি চলে যাওয়ায় তুমি খুশি তাই না অরিন? আমি তোমাকে কথা দিচ্ছি আমি চলে যাব, কিন্তু কিন্তু তুমি এখানে থেকে আগে নিজে ফিল করতে শিখো যে তুমি আমাকে ভুলে থাকতে পারবে, তুমি আমাকে ছাড়া খুব ভালো থাকতে পারবে। যদি থাকতে পারো সেটা আমাকে বলো, তখন না হয় আমি তোমার জীবন থেকে একেবারেই হারিয়ে যাব। এই কথাটা আমি তোমাকে বলছি। তখনই অরিন বলে, আমি তোমাকে টলারেট করতে পারছি না, তোমাকে আর সহ্য হচ্ছে না। তুমি আমাকে ঠকিয়েছো, খুব বাজেভাবে ঠকিয়েছো। তুমি আমাকে মিথ্যে বলেছো। তুমি আমাদের পরিবারে ঢুকেছিলে আমাদের পরিবারের ক্ষতি করার জন্য। তোমাকে আমি কি করে মেনে নেব? তুমি তুমি কোনোভাবে আমাদের পরিবারের সঙ্গে অ্যাডজাস্ট করে থাকতে পারো না। আমি তোমাকে কিছুতেই সহ্য করতে পারি না। আমি নতুন
নতুন গার্লফ্রেন্ড জুটিয়েছি, আমার নতুন গার্লফ্রেন্ড আছে, আমি ওর সঙ্গেই থাকবো, আমি ওকে ওকে বিয়ে করব, তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারো। তখন এই কথা শুনে দেখা যাবে মোহিনী অবাক হয়ে অরিনের দিকে তাকিয়ে থাকে। অরিন বলতে থাকে, কি কথাগুলো কানে যাচ্ছে না? আমি যা বলছি একদম ফ্যাক্ট বলছি, আমি সত্যি কথা বলছি, আমি কোনো মিথ্যে কথা বলছি না। আমি তোমাকে টলারেট করতে পারি না, তোমাকে আমি মেনে নিতে পারছি না, তুমি প্লিজ আমার জীবন থেকে চলে যাও, আমাকে মুক্ত করে দাও। তখনই এদিকে দেখা যাবে রশ্মিকাকে কেউ একজন এসএমএস পাঠালে তখনই রশ্মিকা অবাক হয়ে যায়। নাম্বারটা সেনাপতির দেখে রশ্মিকা বলতে থাকে, আমি বুঝতে পারছি না আমি কি করব, আমার জীবনে এত কিছু ঘটে যাচ্ছে, আমি কি ছোট বৌদিকে ব্যাপারটা জানাবো, নাকি নাকি আমার নিজেরই কলঙ্কিত শরীর হবে বলে আমি কাউকে কিচ্ছু জানাবো না, আমি সমস্ত কিছু মেনে নেব, চুপচাপ চুপচাপ সবকিছু সহ্য করে যাব। এরপরে দেখা যাবে সবাই বসে থাকলে তখনই রশ্মিকাকে ডাকে। এরপরেই রশ্মিকাকে একটি লিঙ্ক পাঠায় সেনাপতি, লিঙ্কটা চাপ দিতেই রশ্মিকা একদম একদম থ মেরে দাঁড়িয়ে থাকে। লিঙ্কটাতে দেখা যায় রশ্মিকার সঙ্গে টাইম পাস করার জন্য একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে, যেখানে যেখানে 20% ডিসকাউন্ট আছে। এটা দেখে রশ্মিকা অবাক হয়ে যায় আর বলতে থাকে, কে করছে আমার সঙ্গে এই নোংরা জঘন্য চক্রান্তটা, কে চাইছে আমার সর্বনাশ, আমার সঙ্গে এরকম নোংরা খেলা কে খেলছে, আমি বুঝতে পারছি না। এরপরে দেখা যাবে ডাইনিং এ বসে সবাই সবাই শুধু সেই আতঙ্কের কথাই ভাবতে থাকে। তখনই অখিলেশ ঋতুজাকে বলতে থাকে, প্লিজ ঋতুজা, এরকম করে যদি চিন্তা করো তবে তো তোমার শরীরটা খারাপ করবে, সবেমাত্র এত বড় একটা ধকল থেকে উঠে এসেছো, প্লিজ খেয়ে নাও। এরকম করে একদম ভাববে না। কি হয়েছে তোমার? তুমি তো এরকম করে ভাবতে পারো না, তুমি এরকম করে কেন ভাবছো বলো তো? শরীরটা তো খারাপ করবে, তাই না? তখন এই কথা শুনে ঋতুজা বলে, না সেরকম কিছুই না, আমি খাবো, অবশ্যই খাবো, তোমরা খেয়ে নাও, কোনো সমস্যা নেই। তখন এই কথা শুনে দেখা যাবে কিঞ্জল বলতে থাকে, দাদা খাবে কি? তুমি তো আজকের দিনে বৌদিকে একটু খাইয়ে দিতেই পারো, আমরা তো এটুকু তোমার থেকে ডিজার্ভ করি, তাই না? আর বৌদি, তুমি কিন্তু একদম বারণ করবে না দাদাকে। তখন এই কথা শুনে ঋতুজা বলতে থাকে, তোরাও না পারিস বটে। তখনই দেখা যাবে সবাই মিলে ঋতুজাকে বলতে থাকে, হ্যাঁ মা, খেয়ে নাও, বাবা যখন খাওয়াতে চাইছে তখন প্লিজ খেয়ে নাও, আমরা অনেক খুশি হব তোমাদের দুজনকে আমরা একসঙ্গে দেখতে চাই, একসঙ্গে দুজনকে আমরা হাসি খুশি দেখতে চাই, প্লিজ তুমি তুমি আমাদের কথাটা শোনো। তখনই ঋতুজা বলে, ঠিক আছে বেটা, তোমরা যেটা বলছো সেটাই করব, তোমাদের কথাই রাখবো, তোমাদের মুখ মুখে হাসি ফোটাতে এই ঋতুজা চৌধুরী সবকিছুই করতে পারে। এ কথা শুনে তখন দেখা যাবে প্রান্তিক প্রান্তিক দেখা যায় অবাক হয়ে ঋতুজার দিকে তাকিয়ে থাকে। এরপরে দেখা যাবে মোনালিসা বলতে থাকে, প্রান্তিক বাবু, আপনি মাংস খাবেন তো আমারটা খেয়ে নিন, কোনো সমস্যা নেই। এটা দেখে সবাই তাকিয়ে হাসতে থাকে আর বলতে থাকে, সত্যি আমার যে কি ভালো লাগছে। তখনই বিহান বলে, সত্যি কতটা যে ভালো লাগছে বুঝতে বলে বোঝাতে পারবো না। এভাবে এভাবে যে মোনা ম্যাডাম আস্তে 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 প্রান্তিক দাকে ভালোবেসে ফেলছে, এটাই অনেক। ও যে নিজের ভুলটা বুঝতে পারছে, নিজে রিয়েলাইজ করতে পারছে, এটাই সত্যি অনেক কিছু। এ কথা শুনে তখন দেখা যাবে এদিকে অভিজ্ঞান দত্ত গুন্ডাদেরকে প্রান্তিককে মারার প্ল্যান করতে থাকে আর বলতে থাকে, বস্তিতে গিয়ে এমন কিছু করবি না, শুধু যেটা করতে বলছি সেটাই করবি, একদম একদম বস্তিটা উচ্ছেদ করে দিবি, ওখানে থাকা ঘর বাড়িগুলো ভেঙে জ্বালিয়ে দিবি, কোনো রকম কোনো যেন পরিস্থিতি না থাকে ওখানে থাকার। আর এটাই সুবর্ণ সুযোগ, কারণ প্রান্তিক এখন চৌধুরী বাড়িতে, কম্পাসদের সঙ্গে সেলিব্রেশন করছে ঋতুজা চৌধুরীর বার্থডে সেলিব্রেশন, তাই এই সুযোগে আমাদের খেলাটা খেলতে হবে, কোনো রকম কোনো গন্ডগোল হলে চলবে না। এদিকে দেখা যাবে কম্পাস বিহানকে বলতে থাকে, বিহান স্যার, আমার কেমন যেন শুধু ভয় ভয় লাগছে, আমি সবার সামনে সবাইকে সান্ত্বনা দিচ্ছি ঠিকই, কিন্তু সত্যি বলতে আমার প্রচন্ড ভয় লাগছে, মনে হচ্ছে কখন যেন কি হয়ে যায়, কোন দিক থেকে বিপদ আসবে বুঝতেই পারছি না। তখনই বিহান বলে, প্লিজ কম্পাস, তুমি যদি ভয় পাও তবে কি করে হবে, তুমি তো আমাদের আমাদের সাহস, তাই না? তুমি যদি ভয় পেয়ে যাও তবে তো বাড়ির সবাই ভয় পাবে, প্লিজ কম্পাস এরকম করে বলো না, তুমি এটা বললে তবে সবাই কি করে জোর পাবে বলো তো? তোমার প্রতি তো সবাই জোর পাচ্ছে, তোমার কথাতে সবাই আশ্বাস পাচ্ছে, সবাই হাসি খুশি থাকার চেষ্টা করছে, আর যদি তুমি ভেঙে পড়ো তবে তো ওরা কোনোভাবে হাসি খুশি থাকতে পারবে না, ওরা নিজেরাও ভেঙে পড়বে, তাই বলছি প্লিজ একটু একটু বোঝার চেষ্টা করো। তখনই এ কথা শুনে কম্পাস বলতে থাকে, হ্যাঁ বিহান স্যার, আমি আমি বুঝতে পারছি যে আমার আমার ভরসাতে আপনারা সবাই আছেন, কিন্তু কিন্তু এবার সত্যি বলতে আমারও প্রচন্ড ভয় লাগছে, মনে হচ্ছে
কোন দিক থেকে কোন বিপদটা আসবে, কিভাবে কিভাবে নিজেরা বিপদে পড়বো, সত্যি সত্যি বুঝতে পারছি না। কোনোভাবেই কোনোভাবেই রিয়েলাইজ করতে পারছি না। এদিকে দেখা যাবে মোনালিসা প্রান্তিককে বলতে থাকে, প্রান্তিক বাবু, আপনি কিন্তু আর কোনো বিপদে জড়াবেন না, কোনো রকম কোনো ঝামেলায় জড়াবেন না, ওদের ঝামেলা ওদেরকেই পোহাতে দিন। তখন এ কথা শুনে প্রান্তিক রেগে যায় আর বলতে থাকে, এসব কি বলছো মোনা, ওদের ঝামেলা ওদেরকেই পোহাতে দেবো মানে? আমি তো নিজের ইচ্ছায় ওদের পাশে দাঁড়িয়েছি, আমি তো ওদের সাহায্য করতে চেয়েছি, তবে আমি কেন ওদের সাহায্য করব না বলো তো? তখন এই কথা শুনে দেখা যাবে মোনালিসা বলতে থাকে, আপনার আপনার যা খুশি করুন, কোনো সমস্যা নেই আমার, কিন্তু কিন্তু একটা কথা বলে দিচ্ছি, আপনার যদি কিছু হয় তবে কিন্তু আমি কম্পাসকে ছাড়বো না, এ কথাটা মাথায় রাখবেন। এরপরে দেখা যাবে মেঘমালা সহ সবাই চিন্তিত হয়ে থাকলে তখনই কম্পাস বিহানকে বলতে থাকে, বিহান স্যার, দেখতে পেয়েছেন সবাই কেমন স্তব্ধ হয়ে আছে, সবাই কেমন একদম একদম চুপচাপ হয়ে আছে, সবাই প্রচন্ড প্রচন্ড ভয় পাচ্ছে। আমি বুঝতে পারছি না যে আমি ওদের ভয়টা কি করে দূর করব, ওদের কি করে বোঝাবো যে তোমরা এতটা ভয় পেও না, সবকিছু ঠিক হয়ে যাবে। তখন তখন দেখা যাবে অভিজ্ঞান দত্ত এদিকে গুন্ডাগুলোকে সুপারি দিতে থাকে আর বলতে থাকে, যেভাবে কাজটা করতে বলেছি ঠিক সেভাবেই কাজটা করবে, কোনো রকম কোনো গন্ডগোল হলে চলবে না। তখনই কথা শুনে ছেলেগুলো বলতে থাকে, অনেকদিন থেকেই প্রান্তিকের প্রতি আমাদের একটা রাগ রয়েছে, আমাদের আমাদের বস মুন্না ভাই উনি এখনো বস্তিতে আসতে পারছেন না, শুধুমাত্র ওই প্রান্তিকের জন্য। তাই আমরা চাই প্রান্তিক যাতে এখান থেকে উচ্ছেদ হয়ে যায়, আর তার বিনিময়ে আমরা আরো যদি টাকা পাই সেটা তো অনেক বেশি, তাই না? তখন এই কথা শুনে দেখা যাবে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, তোমরা যদি আমার কথা মতো চলো আরো অনেক কিছুই পাবে, অনেক কিছু। তাই বলছি আমার কথাগুলো মেনে চলো, আমি যেভাবে যেভাবে বলি সেভাবে সেভাবে করার চেষ্টা করো। এ কথা শুনে তখন দেখা যাবে মুক্তি টাকা বের করে দিয়ে অভিজ্ঞান দত্তের হাতে দিলে অভিজ্ঞান দত্ত ছেলেগুলোর হাতে টাকাটা তুলে দেয় আর বলতে থাকে, এই টাকাগুলো নিয়ে নিজেদের নিজেদের আশা পূরণ করো, আর কাজ হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাও, অনেক দূরে অন্য রাষ্ট্রে অন্য এলাকায় চলে যাবে, বুঝতে পেরেছো? এরপরে দেখা যাবে হঠাৎই কম্পাসটা ঘুমিয়ে পড়লে কম্পাসের ফোনে ফোন আসে, ফোনটা হাতে নিয়ে কম্পাস চমকে যায়, ঠিক সেই নাম্বারটা যেখান থেকে বারবার কম্পাসকে হুমকি দেওয়া হচ্ছে। ফোনটা ধরে কম্পাস অবাক হয়ে বলতে থাকে, কে আপনি? তখনই ওপাশ থেকে বলে, কি কম্পাস, ভয় পেয়েছো? এটা তো সবে শুরু, আরো আরো যে কত কি হবে তুমি জানোই না, কত কিছু যে তোমার জন্য অপেক্ষা করছে তুমি ভাবতেও পারছো না। এই বলে ফোনটা কেটে দিয়ে কম্পাস জানালার কাছে গিয়ে দেখতে পায় কিছু বাইক নিয়ে কিছু ছেলেরা সেখানে টহল দিচ্ছে। এটা দেখে কম্পাস কম্পাস বলতে থাকে, তার মানে ও আমাদের বোঝাতে চাইছে যে ও সবসময় আমাদের নজরের মধ্যেই রাখছে, আমরা সবসময় ওর নজরের মধ্যেই আছি, কোনো সময় ওর নজরের বাইরে যাইনি। এই কথা শুনে দেখা যাবে কম্পাস বলতে থাকে, আমি বুঝতে পারছি না যে আমি কি করব, এভাবে এভাবে কি করে হতে পারে, এভাবে যদি হতে থাকে তবে তো আমরা খুব বাজেভাবে বিপদে পড়বো। এই বলে বিহানকে ডাকতে থাকে কম্পাস। বিহান বলতে থাকে, কি হয়েছে কম্পাস, এভাবে অযথা কেন ডাকাডাকি করছো বলো তো? তখনই দেখা যাবে কম্পাস বলতে থাকে, বিহান স্যার, আমার কাছে ওই নাম্বারটা থেকে ফোন এসেছিল, যে নাম্বারটা থেকে বারবার ফোন আসছে সেই নাম্বারটা থেকে ফোন এসেছিল, আমি বুঝতে পারছি না আমি কি বলবো, আমার প্রচন্ড ভয় লাগছে। তখনই বিহান বলে, প্লিজ কম্পাস, এরকম করে ভয় পেলে কি করে হবে? তোমাকে তো আমি বলছি ওরা তো ভয় দেখানোর জন্যই এসব কাজ করছে, আর আমরা যদি ভয় পেয়ে যাই তবে তো ওরাই সফল হলো, তাই না? ওরা তো সফল হয়ে যাবে, আর আমরা তো সেটা কোনোভাবেই হতে দিতে পারি না, আমরা কোনোভাবে ওদেরকে সফল হতে দেব না। তখনই কম্পাস বলে, একদম ঠিক বলেছেন বিহান স্যার। এই বলেই দেখা যাবে বিহানকে জড়িয়ে ধরে কম্পাস। এরপরে বিহান বলতে থাকে, আমি তোমাকে সারাটা জীবন এভাবে আগলে রাখবো, কখনো এখান থেকে চলে যেতে দেব না, কখনো কখনো ছাড়তে দেব না আমাকে। তখনই কম্পাস বলে, ঠিক আছে এবার ঘুমিয়ে পড়ি আমরা। এ বলে বিহান ও কম্পাস দুজনেই শুয়ে পড়লে তখনই দেখা যাবে অভিজ্ঞান দত্ত কম্পাসকে চ্যালেঞ্জ করে আর বলতে থাকে, পারলে আগামী 7 দিন নোবেল ফিউচার অফ কলেজটা চালিয়ে দেখাও। এরপরেই কম্পাস কলেজে এলে তখনই কম্পাসকে মাদকের চক্রে ফাঁসিয়ে দিয়ে কম্পাসকে অ্যারেস্ট করিয়ে দেয় অভিজ্ঞান দত্ত। এদিকে এদিকে প্রান্তিক ও বিহান কোচিং সেন্টারে এলে কোচিং সেন্টার আগুন লাগিয়ে দেয় মুক্তি। এটা দেখে চিৎকার করতে থাকে মোনালিসা ও কম্পাস।